Hello and welcome everyone. This is your English educator Mijan sir and you are watching TWS Academy, West Bengal #1 study channel in partnership with Unacademy. আশা করি সবাই ভালো আছো। প্রতিদিন সকাল 7:30টার সময় আমাদের কিন্তু ইংরেজিতে যে সেশনগুলো আসছে ইংরেজির একদম গোড়ার কথা, এখানে তুমি পাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়গুলোকে ধরে ধরে একটা আলোচনা। তো অবশ্যই রেগুলার তোমরা সেই মতো করে ক্লাস ওয়াচ করো। আমরা ক্লজের ক্লাস করছিলাম এবং ক্লজ আগের দিন আমরা কিছুটা এগিয়েছিলাম, তারপরে আজকে আমরা ঠিক তার পরের অংশটা করব। প্রতিদিন সকাল 7:30টার সময় আমাদের এই ক্লাস হচ্ছে TWS একাডেমিতে। তো তোমরা অবশ্যই সেই মতো করে রেগুলার ক্লাসটা ওয়াচ করো। আর আমাদের ক্লাসের রুটিন তোমাদের জেনে রাখা দরকার, কারণ আমাদের চ্যানেলে সকাল এবং সন্ধ্যায় লাইভ ক্লাস করানো হয়। চ্যানেলে নতুন কেউ থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অল বাটনটা প্রেস করে রাখবে। এছাড়াও আমার 8টার সময় দ্য ওয়ে অফ সলিউশনে ক্লাস থাকবে রাত 8টায়, ঠিক আছে? সেখানেও জুড়ে যাবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানেও তোমরা জয়েন করতে পারো। ক্লাসের নোটিফিকেশন, রুটিন, আপডেটস, লিঙ্ক সমস্ত এখানে কিন্তু প্রোভাইড করা হয়, ঠিক আছে? তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের আলোচনা। ক্লজ থেকে আমরা একটা ছোট্ট ধারণা আগে আলোচনা করে নেব, একটু বলে নেব, তারপরে আমরা ক্লজের বিষয়ে যা যা আগের দিন কথা হয়েছিল সেগুলো আবার একবার তোমাদের শোনাবো। এর ফলে ক্লজের বিষয়ে আর কোনো ডাউটস থাকবে না, ঠিক আছে? তো তোমাদের সামনে একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটার উত্তরটা তোমরা আগে বলো। কি বলেছে প্রশ্নে? আই ক্যান নট সে দ্যাট হি হ্যাজ পাস্ট নো এরর। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পার্ট, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পার্ট, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। এখানে কোথাও ভুল আছে কিনা খুঁজে বের করবে। খুব সুন্দর সুন্দর কিছু প্রশ্ন রয়েছে এবং কমপ্লিটলি এটা হচ্ছে ক্লজ রিলেটেড। ক্লজের আমাদের সম্পূর্ণ ক্লজের প্রশ্ন, ক্লজের একদম বেসিক আলোচনা আগের দিন আমি একটা আলোচনা করেছিলাম, একটা ধারণা তোমরা পেয়েছো ইতিমধ্যে। তারপরে আজকে তারপরের অংশটুকু কিন্তু আমরা আলোচনা করব। তো প্র্যাকটিস আগে একটু করে নিই, তারপরে আমাদের অন্য কথা হবে। তো ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করো বেশিরভাগ, যাতে আমাদের সবাই এই ধরনের ক্লাসগুলো দেখে আমাদের মধ্যে উপস্থিত হয় বেশি বেশি সংখ্যক স্টুডেন্ট। এটাই কিন্তু তোমাদের কাছ থেকে চাওয়ার আছে। আর অবশ্যই সেশনটার জন্য একটা লাইক করে রাখবে, ওকে? তো দেখো এখানে কি বলা হয়েছে, আই ক্যান নট সে দ্যাট হি হ্যাজ পাসড। আমি বলতে পারি না যে সে পাস করেছে। এখানে আমাদের যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে যে রিলেটিভ প্রোনাউনটা ইউজ হয়েছে বা এখানে যে লিঙ্কিং ওয়ার্ডটা ইউজ হয়েছে দুটো পার্টকে জুড়ে দেওয়ার জন্য, এটা রিলেটিভ প্রোনাউন নয়, লিঙ্কিং ওয়ার্ড। এই লিঙ্কিং ওয়ার্ডটার এখানে ভুল আছে, কারণ আমি বলতে পারি না সে পাস করেছে কি না, এরকম একটা অর্থ আছে। কারণ ব্যাপারটার মধ্যে আমার কোনো নিশ্চয়তা নেই, আমি ব্যাপারটার মধ্যে কেন সন্দেহের মধ্যে রয়েছি। তাই জন্য এরকম কোনো সন্দেহর ব্যাপার থাকলে হয় আমরা সেখানে ইফ ব্যবহার করব, না হলে সেখানে আমরা ওয়েদার ব্যবহার করব। মনে রাখবে, ওয়েদার আর ওয়েদার দুটো স্পেলিং কিন্তু আলাদা। WHETHER, এটা ওয়েদার। ওয়েদার যেটা ইফের সমার্থক, মানে কি না, মানে সে পাস করেছে কিনা আমি বলতে পারবো না, সে পাস করেছে কিনা আমি বলতে পারবো না, যার মধ্যে রয়েছে একটা সন্দেহ। আর এখানে দ্যাটটা বসবে না, কারণ দ্যাটটা আমাদের মিনিংফুল হচ্ছে না। তার মানে আমরা বি পার্টে এররটা পেয়েছি। যারা বি অপশনটাকে সিলেক্ট করেছো ঠিক আছে, ওকে? তো এটা হচ্ছে ক্লজ রিলেটেড। এখন এখানে আমি তোমাদের কিছু কথা শোনাবো, তাহলে এটাগুলো আমরা ক্লজে কেন নিয়ে আসছি, কারণ আমি তোমাদের এখানে বোঝাচ্ছি এখানে ক্লজের সঙ্গে কি কানেকশন। এই হচ্ছে আই ক্যান নট সে, এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের কি মেইন ক্লজ। আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? এবার এখানে দ্যাটের যদিও ব্যবহারটা আমাদের ভুল আছে, সেটা তো পরের কথা। তাহলে এখানে আমরা বুঝে নিলাম। তো আগের দিন ক্লজের ব্যাপারে তোমাদের বলেছিলাম যে যখন আমরা দেখব কোন একটা বড় সেন্টেন্সের সব থেকে ছোট একটা অংশ যার মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সবই থাকবে, সেটাকে বলা হয় ক্লজ। এটাকে তুলনা করেছিলাম আমি একটা ট্রেনের সঙ্গে। আগের দিনের গল্পটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো আমি বলেছিলাম একটা লম্বা ট্রেনের যে বগিটার মধ্যে ধরো ইঞ্জিন থাকবে সেটা হচ্ছে মেইন ক্লজ, কারণ ওই ক্লজটা কারোর ওপর নির্ভর করে না। তো এখানে সেই ক্লজটাই হচ্ছে সেই কথা বলে যে এই ক্লজ অন্য কোনো ক্লজের ওপর নির্ভর করে না। আর যখন ট্রেনের মধ্যে আমরা দেখি অন্যান্য যে সমস্ত বগিগুলো থাকে, কামরাগুলো থাকে, সেগুলো কমপ্লিটলি ইঞ্জিন যুক্ত কামরার উপর নির্ভর করে। তার মানে এটা সেই সাবঅর্ডিনেট ক্লজের মতো, মানে সেই ইঞ্জিন ছাড়া আমাদের সেই কামরার মতো। তাহলে এটা হচ্ছে মেইন ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এই মধ্যেই ক্লজ রয়েছে। তো ক্লজের আলোচনার মধ্যে আমাদের পরীক্ষায় প্রশ্ন কিরকম ভাবে আসতে পারে সেটাও তোমাদের কিন্তু দেখাচ্ছি। পরবর্তী কোয়েশ্চেন দেখো, ইট ওয়াজ ডিফিকাল্ট টু প্রিটেন্ড দ্যাট আই অ্যাম পেনিলেস। তো এখানে তোমরা বলো যে এখানে কোথায় এরর রয়েছে। প্রত্যেকের জন্য সময় 15 সেকেন্ড মতো দেওয়া যায়, প্রত্যেকে ভাবো, খুব মন দিয়ে করার চেষ্টা করো। প্রত্যেকের কাছ থেকে কমেন্ট চাইছি কিন্তু।
একদমই দেখো ঠিকঠাকই তো তোমরা যা ধারণা করেছো ঠিক আছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইট ওয়াজ ডিফিকাল্ট টু প্রিটেন্ড, এই হচ্ছে আমাদের মেইন ক্লজ। বুঝতে পারছো? আগে ক্লজটা দেখে নিই, তারপরে অন্য ব্যাপারে আসবো। ইট ওয়াজ ডিফিকাল্ট টু প্রিটেন্ড মানে এটা প্রিটেন্ড করা খুবই কঠিন দ্যাট আই অ্যাম পেনিলেস, যেটা এটা বোঝানো। মানে ধরো পেনিলেস কথাটার মানে যে এমটি হ্যান্ডেড, পেনিলেস কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এমটি হ্যান্ডেড, মানে যাদের কাছে একটা পয়সাও নেই, একটা টাকাও নেই, রিক্ত রিক্ত অসহায় অবস্থা, অর্থশূন্য অবস্থা। বুঝতে পারছো? তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অ্যাকচুয়ালি পেনিলেস। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্যাট আই অ্যাম পেনিলেস, যে আমি অর্থশূন্য। এই ব্যাপারটায় আমি লোকের কাছে ভান করে দেখাতেই পারি না। মানে লোক মনে করে আমি বুঝি অনেক টাকা পয়সার মালিক, কিন্তু আমি এটা বোঝাতেই পারি না কোনোভাবে যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এরকম। যাই হোক, তো ইট ওয়াজ ডিফিকাল্ট টু প্রিটেন্ড এটা হচ্ছে মেইন ক্লজ, আর দ্যাট আই অ্যাম পেনিলেস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো? তাহলে মেইন ক্লজ কোন টেন্সে আছে? মেইন ক্লজ কোন টেন্সে আছে? মেইন ক্লজের পাস্ট টেন্স যদি হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, সাব ক্লজও তোমাকে পাস্ট টেন্সে করতে হবে, এটাই তোমাকে কিন্তু নিয়মে বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে ইট ওয়াজ ডিফিকাল্ট যখন বলেছে টু প্রিটেন্ড দ্যাট, তাহলে এখানে আই ওয়াজ হয়ে যাবে। তাহলে এর থেকে আমরা কি শিখতে পারলাম? আর এর সঙ্গে ক্লজের কানেকশন কি? এটাই হচ্ছে কথা, যে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ তোমাকে পাস্ট টেন্স করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে সেটা আলাদা, যেমন ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ফ্যাক্ট আগের দিনও বলেছিলাম, সেই রিলেটেড। তো এই হচ্ছে মোটামুটি ক্লজের ব্যাপারে কথাবার্তা। আর আগের দিন আমি তোমাদের ক্লজ কতটা বলে রেখেছিলাম? আগের দিন ক্লজ আমি তোমাদের যতটা বলে রেখেছিলাম, আজকে ঠিক তার পরের থেকে আমরা কিন্তু আলোচনা করব। ঠিক আছে? তো আজকে আলোচ্য বিষয় হবে আমাদের নাউন ক্লজ। নাউন ক্লজ তো আমি কতদূর শেষ করে রেখেছিলাম আমি তোমাদের একটু মনে করিয়ে দিই। আমি তোমাদের বলেছিলাম যে ক্লজ তিনটে ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যেটা তোমাদের দেখালাম বারবার। একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, তাই তো? এটা বলেছিলাম। এর মধ্যে সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়, একটা নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে না? এখন আমরা আজকে নাউন ক্লজ নিয়ে আলোচনা করছি, তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে কথা হবে, তারপরে অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে কথা হবে, তারপরে মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ সব আইডেন্টিফাই করানো হবে। ঠিক আছে? তো চলো শুরু করছি। তো ক্লজ মানে তো একটা শব্দ না, বড় কতগুলো ওয়ার্ডের সমষ্টি হচ্ছে একটা ক্লজ, তবে তার মধ্যে ভার্বটা মাস্ট থাকতেই হবে, মনে রাখবে। তাহলে কি ক্লজ কি? সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট নিয়ে গঠিত একটা বাক্যের অংশ বিশেষ। তাহলে যে বাক্যের অংশটা, এটা আমরা বাক্যের অংশই বলবো, একটি সেন্টেন্সে যে কোনো নাউনের পরিবর্তে বসে, তাহলে এটা নাউনের মতো কাজ করে। এই ক্লজটা কিসের মতো কাজ করে? নাউনের মতো কাজ করে। এবং এটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে, মানে এই ক্লজটা বাক্যের শুরুতে বসতে পারে, এটা বাক্যের অবজেক্ট হিসেবে বসতে পারে, বা কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু বসতে পারে। সেটাকে আমরা বলবো নাউন ক্লজ। ক্লিয়ার? নাউন ক্লজ কাকে বলে? নাম থেকেই বোঝা যাচ্ছে, নামবাচক শব্দ, তো বিশেষ্যবাচক শব্দ। তাহলে যে ক্লজ একটি সেন্টেন্সে নাউনের পরিবর্তে বসে, যে ক্লজ একটি সেন্টেন্সে নাউনের পরিবর্তে বসে এবং সাবজেক্ট হিসেবেও বসতে পারে, অবজেক্ট হিসেবেও বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবেও বসতে পারে, তখন তাকে বলা হয় নাউন ক্লজ। ঠিক আছে? যেমন উদাহরণ দেখো, দ্য বুক আই বট ইয়েস্টারডে ওয়াজ, এখানে ওয়াজটা কি হিসেবে কাজ করছে? ভার্ব হিসেবে কাজ করছে, তাই তো? আচ্ছা, এবার ভার্বের আগে যে থাকে সেটা কে থাকে? সেটা সাবজেক্ট থাকে। পুরোটাই দেখো একটা কত লম্বা সাবজেক্ট, তার মানে এটা নাউন ক্লজ। এটাই হচ্ছে নাউন ক্লজ, কারণ এটা সাবজেক্ট হিসেবে অবস্থান করছে। দ্য বুক আই বট ইয়েস্টারডে, যে বইটা গতকাল আমি কিনেছিলাম, সেটা সত্যি খুব হেল্পফুল ছিল টু কমপ্লিট এনি অ্যাসাইনমেন্ট, যখন অ্যাসাইনমেন্টকে কমপ্লিট করা যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা নাউন ক্লজ। বুঝতে পারছো? আর পুরো গোটাটা কিন্তু আমাদের একটা মোটামুটি একের অধিক সাবজেক্ট ভার্ব আছে, মানে কমপ্লেক্স সেন্টেন্সের মতো হচ্ছে, এটা কমপ্লেক্স সেন্টেন্সেই আছে, আর এখানে নাউন ক্লজ ব্যবহার করা হয়েছে। এটা নাউন ক্লজ। নাউন ক্লজগুলো চিনবে, আমি তোমাদের ক্লজের আইডেন্টিফিকেশন করাবো, কিভাবে নাউন ক্লজ চিনবে, কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ চিনবে, কিভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ চিনবে, কিভাবে মেইন ক্লজ চিনবে, কিভাবে সাবঅর্ডিনেট ক্লজ চিনবে, কিভাবে সিম্পল সেন্টেন্স করবে, কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করবে, অনেক ব্যাপার। মানে ক্লজটা বেশ ইন্টারেস্টিং একটা টপিক, মন দিয়ে ভালো করে শুনবে। ঠিক আছে? What I bought yesterday was really helpful to complete my assignment. এটা সেম সেন্টেন্স টাইপের হচ্ছে। এখানে what I bought yesterday একটি নাউন ক্লজ,
যা সাবজেক্ট হিসেবে কাজ করেছে। তো এই হচ্ছে ব্যাপার, দুটোই সেম টাইপের। এবার আসি, আই ডিড নট নো দ্যাট শি ইজ কামিং। তাহলে এখানে আই ডিড নট নো এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, আর দ্যাট শি ইজ কামিং এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এখানে দ্যাট শি ইজ কামিং একটি নাউন ক্লজ যা অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে এখানে কিসের কাজ করছে? ভার্বের পরে। তাহলে এখানে নো হচ্ছে একটা ভার্ব, আর ভার্বের পরে যে থাকে সেটা হচ্ছে একটা অবজেক্ট থাকে। তাহলে এখানে এই নাউন ক্লজটা কিসের মতো কাজ করছে? দ্যাট দিয়ে শুরু হয়েছে, এটা আমাদের কাজ করছে নাউনের মতো, মানে নাউন ক্লজ। এটা একটা নাউন ক্লজ, বুঝতে পারছো? তাহলে ভার্বের পরে বসেছে, অবজেক্টের মতো কাজ করছে, এটা একটা নাউন ক্লজ। তোমাদের চোখে পড়তে পারে যে এখানে ডিড নট রয়েছে, এখানে ইজ হয়েছে, কিছুক্ষণ আগে বলা হলো মেইন ক্লজ পাস্ট টেন্স থাকলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্সে হবে। তাহলে এরকম কেন হচ্ছে? আমি কিন্তু এটাও বলেছিলাম অর্থ বিশেষে সেটা আলাদাও হতে পারে, তো মিনিং এর উপর নির্ভর করবে। তো আমি জানতাম না যে সে আসছে, তাহলে সে তো আসছে, সে আসবে, তার মানে এখনো তার আসা হয়নি। তো তাহলে আমি জানতাম না যে সে আসছিল, এটা তো হয় না। আমি জানতাম না যে সে আসছে, সে এখনো পথেই আছে। মিনিং এর জন্য এখানে আমাদের এটা প্রেজেন্ট টেন্সে রাখা যেতে পারে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি ক্লজ? এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজের বিষয়ে মোটামুটি ধারণা পেলে, নাউন ক্লজের বিষয়ে ধারণা পেলে। এবার তোমাদের আমি বলে দিই নাউন ক্লজে কি কি বসে। দেখো, নাউন ক্লজে সাধারণত আমরা দেখতে পাই যে এখানে দ্যাটটা তো বসেই, হোয়াট বসে, হোয়াই বসে, হাউ বসে, এগুলো সবই হচ্ছে নাউন ক্লজের লক্ষণ। এগুলো সব প্রচুর উদাহরণের মধ্যে দিয়ে আমি তোমাদের বোঝাবো, আমাকে একটু সময় দেবে। আর এমনটা করো না যে একটা ক্লাস দেখবে আর পরের ক্লাসগুলো দেখবে না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না, বুঝতে পারছো? এগুলো ধরে ধরে সকালে একদম ফ্রেশ মুড নিয়ে সুন্দরভাবে খাতা কলম নিয়ে বসে যাবে, মন দিয়ে পড়বে, দেখবে এগুলো আস্তে আস্তে তোমাদের ইজি হয়ে যাবে। তো এরপরে আমাদের অনেক নতুন নতুন চ্যাপ্টার অ্যাড করার ইচ্ছা রয়েছে ক্লাসের মধ্যে, যদি তোমাদের সেই সাপোর্টটা থাকে, ঠিক আছে? তো অবশ্যই সেশনটার জন্য একটা লাইক করো, প্রত্যেকে একটা করে লাইক করে দাও। এবার তাহলে আমরা কোন ক্লজে আসবো? আমরা কিন্তু কিছুক্ষণ আগে যেটা করেছিলাম নাউন ক্লজ, এই যে এখন আমরা করব অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে কথা বলবো, তারপর আমরা কিছু প্র্যাকটিসে যাবো, অ্যাডভার্বিয়াল ক্লজের একটা স্পেশাল আলোচনা করব। ওকে, তো অ্যাডজেক্টিভ আর রিলেটিভ ক্লজ কি বলেছে? যে ক্লজে একটি নাউনকে একটি অ্যাডজেক্টিভের মতো বর্ণনা করে। তো নামের মধ্যেই সব লুকিয়ে রয়েছে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ মানে ক্লজের মধ্যে ওর ভূমিকাটা হবে অ্যাডজেক্টিভের মতো, তাকে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ বলে। তাহলে আরেকটা কথা মনে রাখবে, যাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে তাকে কিন্তু রিলেটিভ ক্লজ বলে, যাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে তাকে কিন্তু রিলেটিভ ক্লজ বলে। অ্যাডজেক্টিভ ক্লজ আর টু টাইপস। এটা আবার অ্যাডজেক্টিভ ক্লজের আবার দুটো ভাগ আছে, একটা রেস্ট্রিকটিভ ক্লজ আর একটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ। যে অ্যাডজেক্টিভ ক্লজ কোনো নাউনকে বিশেষভাবে নির্দিষ্ট করে বোঝায় তাকে রেস্ট্রিকটিভ ক্লজ বলে। আর নন রেস্ট্রিকটিভ কি বলেছে? যে অ্যাডজেক্টিভ ক্লজের আগে থেকে নির্দিষ্ট কোনো সম্পর্কে বাড়তি কোনো তথ্য দেয়, মানে বাড়তি তথ্য, এটা নির্দিষ্ট করে বলবে, আর ওটা হচ্ছে কি, এটা বিশেষভাবে নির্দিষ্ট করে বলবে, আর এটা হচ্ছে বাড়তি তথ্য, মানে না বললেও চলবে, অতিরিক্ত ইনফরমেশন। যেমন দ্য বিল্ডিং হুইচ দে বিল্ড ইন ধানমান্ডি সোল্ড ফর 5, হিয়ার হুইচ দে বিল্ড ইন ধানমান্ডি ইজ এ non-restrictive clause. এটা non-restrictive clause because it is specifying the building which is already specified by a comma. এই কমা দিয়ে এই অংশটা যদি থাকে তার মানে এটা একটা অতিরিক্ত পরিচয় জ্ঞাপন করছে, It is also specified here that there is only one building to talk about. তার ফলে বোঝা যাচ্ছে এখানে একটা নির্দিষ্ট কোনো বিল্ডিং এর কথা বলা হয়েছে। তো নন রেস্ট্রিকটিভ, রেস্ট্রিকটিভ এটা মোটামুটি ধারণা করো, শুধুমাত্র ক্লজগুলো চিনতে পারলে আপাতত হবে, কারণ আমরা ক্লজের বেসিক বিষয়টা নিয়ে কথা বলছি। তাহলে এখন দেখো, এইবারে আমরা দেখে নেব যে অ্যাডজেক্টিভ ক্লজে কি কি বসে। তাহলে আমরা দেখেছি নাউন ক্লজে কি কি থাকে। নাউন ক্লজে আমরা বলেছি হোয়াট থাকে, হোয়াই থাকে, হাউ থাকে, ঠিক আছে, দ্যাটও থাকে। আর এদিকে রিলেটিভ ক্লজে যার নাম রিলেটিভ ক্লজ তার নামই কি, তার নামই অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজে আমরা দেখব হু থাকবে, হুজ থাকবে, হুম থাকবে, দ্যাট থাকবে, হুইচ থাকবে, এগুলো ভূমিকা আছে দেখবে। দ্যাটটা নাউন, দ্যাটের সঙ্গে যা থাকবে তারা নাউনের মতো কাজ করবে। আর এখানে দ্যাট থাকবে অ্যান্টিসিডেন্টের আগে, সেটা অনেক ব্যাপার। তো হু, হুজ, হুম, দ্যাট, হুইচ এইগুলো থাকবে কোথায়? এগুলো থাকবে তোমরা দেখতে পাবে এগুলো রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজে, বুঝতে পারছো? তো এইগুলো একটু চিনে রাখো। আমি সরাসরি একটু
প্র্যাকটিস সেশনে যাব, কারণ সেখান থেকে আমরা ক্লজগুলোকে চিনবো। এখানে কি বলা হয়েছে দেখো একটুখানি, এই দুটো ক্লজকে নিয়ে একটু আলোচনা করি, তারপরের দিন আবার বাকি অংশটা নিয়ে কথা বলবো, কারণ একটু একটু করে সময় নিয়ে তোমরা এগুলোকে শেখো, আমার মনে হয় ভালো লাগবে। দীর্ঘদিন একটানা একভাবে জিনিসটার উপরে লেগে থাকো, ঠিক তোমাদের ক্লজ নিয়ে সন্দেহ দূর হবে, ঠিক আছে? তো এখানে আমাদের হেডিংটা পড়ছি, আইডেন্টিফাই দ্য মেইন ক্লজ অ্যান্ড দ্য সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ডস। তাহলে এখানে আইডেন্টিফাই করতে বলেছে কি, মেইন ক্লজ। এই বাক্যগুলো পড়ে তোমাকে মেইন ক্লজ খুঁজে বের করতে হবে আর সাবঅর্ডিনেট ক্লজ খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তাহলে চলো দেখি, ইট ইজ সার্টেন দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট। তাহলে এখানে ইট ইজ সার্টেন আর এই দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট, তাহলে দুটো পার্টে আমাদের সেন্টেন্সটা ব্রেক হয়েছে। তাহলে এখান থেকে সেন্টেন্সটাকে আমরা ভেঙে নেব, এটাকে বলবো আমরা মেইন ক্লজ, বুঝতে অসুবিধা আছে? আর এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ, সাব ক্লজ বলে দিলাম। মানে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট, বুঝতে পারছো? এটা প্রিন্সিপাল, যার নামে মেইন ক্লজ তার নামে প্রিন্সিপাল ক্লজ, তার নামে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তো একই নাম সব। আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমাদের এখানে বলে যে মেইন ক্লজ খুঁজে বের করো আর সাবঅর্ডিনেট ক্লজ খুঁজে বের করো। তাহলে এর মধ্যে তোমরা সব খুঁজে পেয়েছো। এই রিলেটেড কি কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেটা তো আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি, মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, টেন্স রিলেটেড কোয়েশ্চেন, শূন্যস্থান, বা এখানে দ্যাট বসবে না হুইচ বসবে না হোয়াট বসবে না কোনটা বসবে, সেই রিলেটেড কোয়েশ্চনও কিন্তু এখান থেকে হতে পারে। ইফ ইউ মিট জারিন গিভ হার দিস বুক। তাহলে এই যে ইফ দিয়ে শুরু হয়েছে মানে এটা আমাদের একটা লিঙ্কিং ওয়ার্ড, এটা অ্যাডভার্ব ক্লজ, এখন আমরা আলোচনা করিনি, পরের দিন অ্যাডভার্ব ক্লজের স্পেশাল আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, বুঝতে পারছো? তাহলে একটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি কখনো মেইন ক্লজ শুরুতে থাকে, তারপরে আমরা সাবঅর্ডিনেট ক্লজ পাই, আবার অনেক জায়গায় দেখতে পাচ্ছি শুরুতে সাবঅর্ডিনেট ক্লজ থাকে, পরে আমরা মেইন ক্লজটা খুঁজে পাচ্ছি, বুঝতে পারছো? তাহলে প্রথমে মেইন ক্লজ থাকতে পারে, পরে সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, প্রথমে সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, তারপরে মেইন ক্লজ থাকতে পারে, ওকে? তো সেই মতো করে আমরা এখানে দেখতে পাচ্ছি ফোর্থ কোয়েশ্চেন, অলদো হি ওয়াজ আনওয়েল, এখানে এরকমই দেখাবে হি ইজ সো উইক দ্যাট, এখান থেকে আমাদের এটা হচ্ছে মেইন ক্লজ, আর দ্যাট হি ক্যান নট ওয়াক এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, সেম। তাহলে এটা মেইন ক্লজ আর এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা হচ্ছে অলদো হি ওয়াজ আনওয়েল হি ওয়েন্ট আউট, তাহলে অলদো দিয়ে শুরু হয়েছে মানে এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এটা আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে মেইন ক্লজ। তো আশা করি তোমাদের এই ক্লজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, ক্লজগুলোকে ভালো করে এইভাবে একটু একটু করে বোঝো, আমি চেষ্টা করব আরো সুন্দর করে পরবর্তীতে তোমাদের বুঝিয়ে দিতে এবং সেই রিলেটেড প্র্যাকটিস করতে। আর ফিডব্যাক জানাতে ভুলবে না যে এই ধরনের ক্লাস কি এইভাবে চলবে নাকি এটাকে আরো শর্ট করে নিয়ে একটা ক্লাসে ভ্যানিশ করে দিতে হবে, তো সেটা আমার মনে হয় না সম্ভব। তো চেষ্টা করছি, তোমাদের সময়টা থেকে যদি একটু সময় এটার জন্য দাও তাহলে কিন্তু তোমাদের আলটিমেটলি উপকারী হবে, ঠিক আছে? তো সর্বশেষ তোমাদের আনএকাডেমি থেকে একটা অ্যানাউন্সমেন্ট শুনি আমি ক্লাসটা শেষ করছি, তোমরা একটু শুনে নাও। আনএকাডেমি থেকে তোমাদের জানানো হচ্ছে WBPSC ক্যাটাগরিতে সাবস্ক্রিপশন নিলে তোমরা এখন একটা দারুণ অফার পাবে, 24 মাসের সাবস্ক্রিপশন নিলে 12 মাসের জন্য ফ্রি, 12 মাসের জন্য সাবস্ক্রিপশন নিলে 12 মাসের জন্য ফ্রি। আলামিন 9 আমিন কোডটা অ্যাপ্লাই করো। এখানে কিন্তু তোমার CGL CHSL এর ব্যাচ রয়েছে, 4 তারিখ থেকে স্টার্ট হয়েছে, এছাড়াও তোমাদের WBCS এর ব্যাচ রয়েছে, প্রি এডুকেটররা ক্লাস করান, সাবস্ক্রিপশন প্ল্যান এইগুলো রয়েছে, হ্যাঁ, আর এই সমস্ত ফিচার্স তোমরা আনএকাডেমি থেকে পাবে, ওকে? লেটস ক্র্যাক ইট। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি, পরের দিনের পরের অংশ থেকে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ। চ্যানেলে নতুন কেউ থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, অল বাটনটাকে প্রেস করে দিও, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো, ফিডব্যাকটা জানিও আর সেশনটাকে লাইক করো। থ্যাংক ইউ।